ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে? কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে, আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি, আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকে দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞকে চাবিটা দিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো, আলমারিতে শস্যদানা সাজানো। চলো চলো, শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো, টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। আহ, কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি, কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই।
না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো, টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ ও কণিকা ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। এ কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্য দানা ফল এসব কি হলো বলো তো? এই এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব। অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনেই অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা, ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়। আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি? বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা, বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালুকা। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। মিনু টুনটুনি আর রাজু টোনার একমাত্র মেয়ে ছিল টুনি। রাজু টোনা শহরে অনেক বড় ব্যবসা করত আর অনেক টাকার মালিকও ছিল সে। রাজু টোনা টুনিকে শহরের সব থেকে দামি স্কুলে পড়াতো। মা টুনি, ঘুম থেকে উঠে পড় মা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। মা, তুমিও না আমাকে একটু ভালো করে ঘুমাতেও দাও না।
আর ভালো লাগে না আমার পড়াশোনা। একটু ঘুরতেও নিয়ে যাও না তোমরা। আমার বন্ধুর মা বাবারা ওদের কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, কত মজা করে ওরা। হয়েছে বাবা হয়েছে, থাম তো দেখি এবার। ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো এখন এবারের গ্রীষ্মের ছুটিতে আমাদের গ্রামে যেন ঘুরতে নিয়ে যায়। আজকের মতো স্কুলে যা তো মা। মায়ের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। এদিকে রাজু টোনা বাড়িতে ফিরে আসলে মিনু টুনটুনি গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলে, আর রাজু টোনাও গ্রামের বনে যেতে রাজি হয়। আর এভাবেই দিন কাটতে থাকে তাদের। এরপর গ্রীষ্মকাল চলে আসে আর তারা গাড়ি নিয়ে গ্রামের বনের উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, আমরা এবার অনেকদিন পর গ্রামের বনে যাচ্ছি, তাই না? বাবা, তুমি ওখানে থাকবে তো? বলো না বাবা। আচ্ছা বাবা, থাকবো। এরপর তারা গ্রামের বনে পৌঁছায়। টুনি তো সেই বনটা দেখে ভীষণ খুশি হয় আর সবাই সেখানে ওদের দেখে অনেক খুশি হয়। এরপর তারা কালু কাকের বাসায় ওঠে আর সবাই মিলে অনেক মজা করে। এরপর একদিন প্রচন্ড পরিমাণে ঝড় ওঠে আর টুনি কাকুলির কাছে সেই ঝড় বৃষ্টি সম্পর্কে জানতে চায় যে ঝড় আসলে তারা কিভাবে সেটার মোকাবেলা করে। আমাদের এইখানে প্রতি বছরে কালবৈশাখী ঝড় ওঠে, গাছপালা বাড়িঘর সব লন্ডভন্ড করে চলে যায়। অনেক পাখি মারা যায় ঝড়ের কারণে। খাবারেরও অনেক অভাব দেখা দেয়, কোনো ফসল থাকে না, কোনো গাছেও ফল থাকে না। তখন আমরা অনেক বিপদে পড়ে যাই। এজন্যই ঝড়ের আগে ঝড়কে মোকাবেলা করার জন্যই আমরা মজবুত বাড়িঘর বানাই। আর যদি দেখি বন্যা হওয়ার আশঙ্কা আছে, তখন আমরা উঁচু উঁচু পাহাড়ে চলে যাই। আমাদের এভাবেই বাঁচতে হয়। ও মা, কি সাংঘাতিক! হ্যাঁ মা, তুই তো শহরে বড় হয়েছিস, তাই এইসব জিনিস তুই দেখতে পাসনি আর কোনো অভিজ্ঞতাও নেই তোর। আমি এগুলো মোকাবেলা করে বড় হয়েছি রে মা। এভাবেই টুনি সবার কাছে নানা রকম গল্প শুনে ঘুমিয়ে পড়ে। এরপর বনের সবার সাথে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। চারপাশে যেন পাখিদের আর্তনাদ ভেসে আসছে। দক্ষিণ পাশ থেকে তো এক দমকা হাওয়া উড়ে আসছে। উপর থেকে বৃষ্টি পড়তে থাকে, বিদ্যুৎ চমকাতে থাকে আর গাছপালা দুমড়ে মুচড়ে যায়। এইদিকে কাকুলি কাকের বাসাটাও একেবারেই ভেঙে যায়। কাকলি দিদি, কালু দাদা, তোমরা আমার সাথে এসো, দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। এত বাতাস, আমরা তো এগোতেই পাচ্ছি না। কিভাবে তোমার সাথে যাব আমরা, বলো তো? মা, ও মা, আমার খুব ভয় করছে মা। এরপর সবাই তার জীবন বাঁচানোর জন্য রাজু টোনার পেছনে যেতে থাকে। কিন্তু একটু দূরে গিয়ে একটা বড় জাম গাছে ডাল ভেঙে পড়ে আর সেই ডালটা রাজু টোনার উপরেই পড়ে আর রাজু টোনা সেখানেই মারা যায়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল উপরওয়ালা! আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার আর আমার মেয়ের বা কি হবে? বাবা, কথা বলো বাবা। ও বাবা, ওঠো না বাবা। মা, বাবা কেন কথা বলছে না? মিনু দিদি, মিনু দিদি, ওঠো মিনু দিদি। রাজু দাদা তো মারা গেছে, আমাদের তো বাঁচতে হবে নাকি? এ কথা বলে কাকলি মিনুকে জোর করে তুলে সামনের দিকে যেতে থাকে। মিনু আর কালু কাক পেছনে পড়ে। কাকলি টুনিকে নিয়ে সামনে এগিয়ে যায়। মিনু আর কালু কাকের উপর পুরো একটা গাছ এসে পড়ে আর ওরা গাছের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। কাকলি আর টুনি হতভাগ হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই ঝড় থেমে যায়। এরপর ভোর হয়ে যায় আর অনেক পাখিরাও মারা যায়। অনেকের বাড়িঘরও ভেঙে যায়। সবাই নতুন বাসা বানানো নিয়ে ব্যস্ত। এদিকে কাকলিও ঘর বানানোর চিন্তা করছে আর সে কাঁদছে আর ভাবছে, আজ যদি কালু বেঁচে থাকতো তাহলে আর আমাকে একা ঘর বানাতে হতো না। কালু আমাকে সাহায্য করতো। এ উপরওয়ালা, তুমি আমার কালুকে কেন নিয়ে গেলে? কাকলি আন্টি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমারও ভীষণ কষ্ট হয়। এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নেই। টুনির এমন কথা শুনে কাকলি তার কান্না থামিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর আস্তে আস্তে কাকলি অনেক লোভী হয়ে ওঠে। সংসার চালানোর জন্য আর টাকা জোগাড় করার জন্য সে টুনিকে শালিকের বাড়িতে কাজে রাখে। সেখানে তারা টুনির উপর অত্যাচার করত আর টুনি সব সহ্য করত। বাবা, মা, তোমরা আমাকে কেন একা রেখে চলে গেলে?
আমাকেও তোমাদের সাথে কেন নিয়ে গেলে না বাবা? এখানে সবাই যে অনেক খারাপ। কাকলি আন্টি প্রথমে কত ভালো ব্যবহার করলো, কিন্তু এখন সে অনেক লোভী হয়ে উঠেছে, আমাকে অনেক মারে, ঠিকভাবে খাবারও খেতে দেয় না। কাকলি আন্টি খুব মজা। এই বলে টুনি অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও টুনি কাজে চলে যায়। আর আজ টুনি কাজ করতে করতে একটা চায়ের কাপ ভেঙে ফেলেছে। আর এর জন্য শালিক টুনিকে অনেক মারে আর মারতে মারতে বাসা থেকে বের করে দেয়। আর টুনি কাঁদতে কাঁদতে অসহায়ের মতো কাকলির কাছে ফিরে আসে আর কাকলিকে সব কথা খুলে বলে। টুনির এসব কথা শুনে কাকলি টুনিকে আরো মারতে থাকে আর বলতে থাকে, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, হতচ্ছাড়া কোথাকার। আর কোনোদিন আসবি না তুই আমার বাড়িতে। আপদ একটা জুটেছে আমার কপালে। ও কাকলি আন্টি, তুমি আমাকে তাড়িয়ে দিও না গো, আর আমাকে মেরো না, আমি যা সহ্য করতে পারছি না। বাবা মা, আমি তোমাদের কাছে যাব, আমার তো কেউ নেই যে আমি এখন তার কাছে যাব। কাকলি আন্টি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। এভাবেই টুনি কাকুলির কাছে অনেক কান্নাকাটি করে, কিন্তু তবুও কাকুলি টুনির কোনো কথাই শোনে না। তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর টুনি কাঁদতে কাঁদতে গহীন জঙ্গলে চলে যায় আর সে হঠাৎই একটা কান্নার আওয়াজ শুনতে পায়। তখন টুনি আশেপাশে অনেক খোঁজে আর অবশেষে টুনি দেখে একটা পরী আটকা পড়ে আছে। এরপর টুনি সেই পরীটাকে মুক্ত করে দেয়। আপনি এখানে কিভাবে আটকা পড়লে বলুন না পরিমা? এক তান্ত্রিক বেঁধে রেখেছিল আমার। আর কে তুমি? এই গহীন জঙ্গলে তুমি কি করছো? আর তোমাকে বা এমনই দেখাচ্ছে কেন? তোমার কি বাবা মা কেউ নেই আর তুমি আমাকে মা বলে ডাকলে? এরপর টুনি পরীকে তার সব দুঃখের কথাগুলো খুলে বলে। টুনির মুখে এসব কথা শুনে পরীর মনে অনেক মায়া হয়। তখন পরী বলে, কেঁদো না তুমি, তোমার কেউ নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। তুমি না আমায় মা বলে ডাকলে, তাই আজ থেকে আমি তোমার মা, পরিমা। তুমি আমার সাথে পরলোকে থাকবে আর সেখানে তোমাকে কেউ মারবে না, কেউ বকবেও না, সবাই তোমাকে অনেক আদর করবে। তুমি চলো আমার সাথে। এরপর টুনি তার পরিমায়ের সাথে পরলোকে চলে যায় আর অনেক আনন্দে তার পরিমায়ের সাথে দিন কাটাতে লাগে। রহিমপুর গ্রামে বাস করত এক খিটখিটে বুড়ি। বুড়ির মেজাজ ছিল খুবই চওড়া। তাল থেকে তিল খসলেই বুড়ি চিৎকার চেঁচামেচিতে বাড়ি একদম মাথায় তুলে দিত। একদিন একটা কুকুর বুড়ির বাড়ির পাশে এসে বুড়ির উঠোনে এক কুকুর এসে বুড়ির একটা হাঁড়ি নাড়াচাড়া করছিল। আর এই দেখে তো বুড়ির মেজাজ একদম চড়া হয়ে গেল। তবে রে পাজি কুকুর, আমার বাড়িতে এসে আমার জিনিস তুই নষ্ট করছিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। বুড়ি একটা লাঠি নিয়ে কুকুরের সামনে গেল আর কুকুরকে দিল একটা বাড়ি। বুড়ির বাড়ির পাশেই একটা গাছে বাস করত একটা মিষ্টি টুনি। টুনি বাসায় বসে ডিমে তা দিচ্ছিল আর বুড়ির এসব কাণ্ড কারখানা দেখে একা একাই বলছিল, বাবা, বুড়ির মেজাজ তো দিন দিন বেড়েই যাচ্ছে। গত মাসে আমার তিনটি ডিম ভেঙেছে, না জানি এবার আবার কোর কাণ্ড করে। ডিমগুলো ফুটে জলদি ছানা বের হলেই আমি এখন বাঁচি। টুনির কথা শেষ হতে না হতেই টুনির ডিম ফুটে 3টি ছানা বের হলো আর টুনি তো বেশ খুশি হয়ে গেল। আর এসব কিছু খিটখিটে বুড়ি দেখতে পেল। কি রে, এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকবি, না হলে তোর ঘর ভেঙে তোকে আমি বাড়ি ছাড়া করব। টুনিকে কথা শুনিয়ে বুড়ি চলে গেল তার ঘরে। আর এইদিকে টুনি তো ভয়ে কাঁপছিল। আর তখনই তার সামনে হাজির হলো এক মিষ্টি টিয়া। কি টুনি, তোমার ছানাপোনাদের কি খবর? সব ঠিকঠাক আছে তো? তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব ভয়ে আছো।
কি হয়েছে গো, বলো আমায়। হ্যাঁ টিয়া ভাই, ছানাপোনা তো একদম ঠিক আছে, আনন্দই আছে, কিন্তু ওই বুড়িটা দিন দিনে এত খিটখিটে হয়ে যাচ্ছে, খুব ভয়ে থাকি কখন যে কি করে বসে। তা বাপু, এবারে একটু ছানাদেরকে দেখে শুনে রাখিস। আগের বারে তো বুড়ি ছানা হওয়ার আগে ডিমগুলো ভেঙে দিয়েছে, এবার না হয় কোন কাণ্ড করে। তুমি যা বলছো ভাই, এবার ওই বুড়ির হাত থেকে আমার ছানাদেরকে বাঁচাতেই হবে। হ্যাঁ, তবে আমি এবার চলি বোন, সাবধানে থাকিস, আবার পরে আসবো দেখা করতে। হ্যাঁ ভাই, তাহলে তুমি এসো, আবার দেখা হবে। টিয়া উড়ে চলে গেল, আর টুনি একা বসে বলতে লাগলো, টিয়া তো চলে গেল, আমিও যাই ছানাদের খাবার জোগাড় করি গিয়ে। ছানারা, তোরা চুপচাপ হয়ে থাকিস, দিনকাল কিন্তু ভালো নয়, আমি এক্ষুনি আসছি। টুনি চলে গেল খাবারের খোঁজে। বাসায় বসে এক ছানা ঝিমাচ্ছিল, আর বাকি দুই ছানা বলছিল, দূর, চুপচাপ বসে থাকা যায় নাকি, মা তো আর দেখতে পাচ্ছে না। এ ভাই, ঘুমাচ্ছিস কেন? না, আর একটু ঘুমাবো, জেগেই বা কি করবো, খিদে পেয়েছে যে। চল, তিনজনে মিলে গান করি, আমরা তিনজনা গান গেয়ে যাই যখন সময় পাই। ছানাদের গান যে বুড়ির কানে গিয়ে পৌঁছালো, আর বুড়ি তো রেগে মেগে একাকার হয়ে গেল। একটুও শান্তিতে থাকতে দেবে না আমায়, একটু আগেই বজ্জাত কুকুরটাকে তাড়িয়ে এলাম, এখন আবার নতুন বিপদ এসে জুটলো। কে চিল্লাচ্ছে, একটু গিয়ে দেখি। তা না না না, আমরা টুনির ছানা। বুড়ি বাহিরে এসে দেখলো টুনির বাসায় তিনটি ছানা। মরণ, এ তো দেখছি টুনির তিনটি ছানা হয়েছে, কিন্তু এই ছানাগুলোর গলার এত জোর, আমার যে কানটা একদম খেয়ে নিল। না, আজকের মতো ছেড়ে দেই, আবার জ্বালালে দেখবো কি করা যায়। বুড়ি ছানাদেরকে কিছু না বলে ঘরে চলে গেল। ওইদিকে কিছুক্ষণ বাদে টুনি তার বাসায় ফিরল। আহারে, মিষ্টি ছানারা আমার খিদের জ্বালায় একদম ছটফট করছে, এই নে তোদের জন্য খাবার এনেছি। টুনি ছানাদেরকে খাবার দিল। ছানাদের খাবার শেষ হতেই টুনি বলল, বাচ্চারা, আমি গেলাম, তোরা সাবধানে থাকিস, একদম দুষ্টুমি করবি না কিন্তু। টুনি যেতেই এক ছানা বলে উঠল, কি রে, তোরা আবার চুপচাপ হয়ে গেলি কেন? চল, আমরা আবার গান করি, আমরা তিন ছানা থাকি বুড়ির বাড়ি, খেয়ে দে আমরা গান করি। এবার তো বুড়ি একদম সহ্য করতে পারলো না। দেখো দেখো কি শুরু করেছে, দাঁড়া টুনি আসুক, আজ তো তোদেরকে মজা দেখিয়েই ছাড়বো। কিছুক্ষণ পরে টুনি বাসায় ফিরলো, আর বুড়িও এসে হাজির হলো টুনির বাসার নিচে। কিরে টুনি, কি শুরু করলি তুই? তোর ছানারা তো আমাকে একদম জ্বালিয়ে মারছে, বাড়ি ছাড়া হওয়ার ইচ্ছে হলো নাকি? কি হয়েছে বুড়িমা, তুমি যার জন্য আমাদেরকে বাড়ি ছাড়া করতে চাইছো? ইস, দেখা ষষ্ঠী একদম কিছুই বোঝে না, ছানাগুলো তো সারাদিন সারেগামা করে আমার কানের 12টা বাজিয়ে দিল। আমি শেষবারের মতো সাবধান করে যাচ্ছি, এরপরে যদি এমনটা হয় তাহলে কিন্তু আমি ছানাদেরকে ভেজে খাবো। বুড়ির মুখে এমন কথা শুনে ছানারা তো খুব ভয় পেয়ে গেল। ও মা, খিদে পেয়েছে। হ্যাঁ, মনে যেন থাকে আমার কথা। এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল, আর টুনি তো রেগে গিয়ে নিজে নিজেই বলতে লাগলো, কি ওই বুড়ির এত বড় সাহস, আমার ছানাদের দিকে নজর দেয়, তাদের আস্ত ভেজে খাবে বললো। আমার নামও টুনি, আমিও দেখবো কি করে ওই বুড়ি, আমার ছানাদের ওই ক্ষতি করবে। ছানারা, তোরা এখানে চুপ করে বস,
ছানারা তোরা এখানেই থাক, আমি একটু আছি। টুনি এসব বলে টিয়ার বাড়িতে গেল। আরে টুনি যে, তা কেমন আছিস? তোর ছানাদের কি খবর? খবর ভালো না টিয়ে ভাই, বড়ই বিপদ। কেন রে টুনি বোন, কি হলো আবার? কি আর বলবো ভাই, ওই খিটখিটে বুড়িটার বড্ড বার বেড়েছে গো। আমার ছানারা একটু গান গেয়েছে বলে সে তো ভারী রেগে গেছে। আমাকে এসে বলে গেছে ছানারা আবার গান গাইলে নাকি তাদেরকে আজ তো ভেজে খাবে। কি বলছিস কি? এ তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ ভাই, কি করা যায় বলো তো? আহারে, আমার মিষ্টি ছানারা কি ভয়টাই না পেলো। শোন, তুই বরং বাঘমামার কাছে যা, সে চাইলে একটা উপায় ঠিক বের করে দিতে পারবে। হ্যাঁ ভাই, তা তুমি ঠিকই বলেছ। আমি এক্ষুনি যাই বাঘমামার কাছে, তাকে গিয়ে সবটা খুলে বলি। টুনি টিয়ার কাছে বিদায় নিয়ে বাঘমামার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। বাঘের গুহার সামনে গিয়ে টুনি তো বাঘকে ডাকতে লাগলো, বাঘমামা বাঘমামা, বাড়িতে আছো? বাঘ গুহা থেকে বেরিয়ে আসলো আর টুনিকে দেখে বলল, আরে টুনি, কেমন আছো তুমি? শুনলাম তোমার নাকি মিষ্টি 3টে ছানা হয়েছে। আমি তো রসগোল্লা নিয়ে যাব ভাবছিলাম, আর তুমি চলে এলে। কি আর বলবো মামা, বড্ড বিপদে পড়েছে, আমি এসেছি তোমার কাছে, সাহায্য করো আমাকে। কি বিপদ বলো শুনি। এরপর টুনি বাঘকে সব কথা খুলে বলে, আর সব শুনে বাঘ বলে, তুমি চিন্তা করো না টুনি, আমি একটু পরেই যাচ্ছি। খিদে পেয়েছে, কি খাই কি খাই? এই মাটিগুলো খাই নাকি ওই গাছের পাতাগুলো খাই? না না, কিছুই খাবো না। না না, বড্ড খিদে পেয়েছে তো আমার। ও মা গো, খিদের জ্বালাইছে, পেটটা একদম জ্বালাপোড়া করছে। এভাবেই রাস্তার ধারে একটা পাগল পাখি বসে বসে কথা বলছিল। উস্কো খুস্কো তার শরীর, মনে হয় তার শরীরে অনেক ধুলো জমে আছে। ওই তো একটা ছানা কি সুন্দর করে রুটি খাচ্ছে, মনে হয় রুটিটা অনেক সুস্বাদু। কি মাখন লেগে আছে রুটিটাতে, ওটাই আমার চাই চাই। এই দে দে, আমাকে দে, আমি খাবো এই রুটিটা, দে দে, আমাকে দে। মা, ও মা, দেখো মা দেখো, একটা পাগল মা গো, আমার রুটি নিয়ে নিল। ও মা, আমার রুটি নিয়ে নিল। ছাড় ছাড় বলছি। এই এই পাগল মহিলা, ছাড় ছাড় বলছি। যা যা এখান থেকে, খাবার দেখলেই কেড়ে নিয়ে খেতে হবে নাকি? হ্যাঁ, যা ভাগ ভাগ এখান থেকে। তোকে দেখে তো আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে। এই যা, হারিয়ে দিল আমাকে। তাতে আমার কি? তাতে আমার কি? আমার তো পেট ভরে গেছে। কি মজা কি মজা, আমি মাখনের রুটি খেয়েছি। আর এভাবেই দিন কাটছিল। একদিন টুনি যখন রাস্তার ধারে বসেছিল, তখন সে দেখে যে একটি পাখির ছানা আর একটা হাঁসের ছানা কান্না করছে। এই এই তুই মেয়ে, আয় 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 বলছি, আমার কাছে আয়। এই এই, কাছিস কেন? বল 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 আমাকে, তোর এভাবে কেন কান্না করছিস? আসলে আমি আর হাসি পাথা দিয়ে পানি এসেছি। আমরা আমাদের বাড়ির ঠিকানা বলতে পারি না জানো। আমরা এখন কোথায় যাব আর কি করে মাকে খুঁজে পাবো বলো না? এই চুপ চুপ, কাঁদবি না, একদম কাঁদবি না। এই চল চল আমার বাড়িতে, আমি তোদেরকে আমার সাথেই রাখবো। এই এই টুনটুন, ভুলেও যাবি না। এই পাগল মহিলাকে আমার ভীষণ ভয় করছে। চুপ হাসি চুপ, একদম বোকার মতো কথা বলিস না তো। চল আমরা এই মাসিটার সাথেই যাই, না হলে যদি আমরা কোনো খারাপ পাখির হাতে পড়ি তাহলে তো আমাদের বিপদ হবে। ঠিক আছে মাসি, তুমি আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে চলো। আরে বা, কি সুন্দর সাজানো গোছানো বাড়িটা। তাহলে এই মাসি পাগলি কেন? নিশ্চয়ই কোনো দুঃখ আছে এই মাসির। এই এই, কি রে, তুই কি দেখছিস? আয় আয়
বলছি, তোদেরকে আমি রান্না করে দেই, তারপর ঘুম পাড়িয়ে গান গেয়ে তোদেরকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, তোরা যে আমার দুই আদরে কন্যা রে। না না মাসি, তোমাকে রান্না করতে হবে না, তুমি তো অনেক অসুস্থ, তুমি বরং বিশ্রাম করো, আমরা দুজন মিলে তোমাকে রান্না করে খাওয়াবো। আমরা ছোট হলেও রান্না করতে পারি জানো। খাবার এসে গেছে, এসো মাসি এসো, আমরা তোমাকে খাইয়ে দেই। আজ থেকে তোরা আমার মেয়ে, ঠিক আছে? আজ থেকে তোরা আমার দুই কন্যা। আয় তো আয়, এখন আমরা ঘুমাবো। টুনি, এই পাগলি টুনি, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি তোমরা সবাই জঙ্গলবাসীরা আমার বাড়িতে? বুঝেছি, নিমন্ত্রণ খেতে এসেছো বুঝি, তাই না? এসো এসো, ঘরে এসো। চুপ কর বলছি। আমরা খবর পেয়েছি তোর কাছে নাকি দুটো কন্যা সন্তান আছে, একটি হাঁসের ছানা আর অপরটি পাখির ছানা। নিশ্চয়ই তুই ওদের চুরি করে এনেছিস, তাই না? না 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 না, আমি তো কোনো বাচ্চা চুরি করিনি। আর ওরা তো আমার দুই কন্যা, আমি চুরি করিনি। চুপ কর এই টুনি, নিজের সন্তানদের হারিয়ে তো তুই একদম পাগল হয়ে গেছিস, তার উপর আবার অন্যদের সন্তান চুরি করে এনে মাতলামি করছিস। কোথায় ওরা, কোথায়? তুই ওদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল বলছি, আমি ওদেরকে নিয়ে যাব। না না, তুমি ওদেরকে নিয়ে যাবে না, আমি ওদেরকে ছাড়বো না, আর তুমি ওদেরকে নিয়ে যাবে না। তোমরা কিছুতেই ওদেরকে নিয়ে যেতে পারবে না। এই সবাই হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? মারো এই বদমাস টুনিকে, মারো, নইলেও কিছুতেই ওই ছানাদের বের করে দেবে না। বজ্জাত পাগলি টুনি কোথাকার। সবাই থামো, তোমরা থামো। পূর্ণিমার কোনো দোষ নেই, আর সে আমাদেরকে চুরি করে আনিনি, বরং আমাদের আশ্রয় দিয়েছে জানো। আমরা পথ হারিয়ে মায়ের কাছে এসেছি। তোমরা সবাই চলে যাও বলছি এখান থেকে। টুনটুনের কথা শুনে সব পাখিরা সেখান থেকে চলে যায়। কষ্ট পেও না মাসি, তুমি কষ্ট পেও না। আজ থেকে আমরা দুই বোন তোমার মেয়ে জানো, আর তুমি আমাদের মা। আজ থেকে তোমার দুই কন্যা। আর মা, তোমাকে এখন থেকে কেউ পাগল বলবে না। এখন থেকে তোমার দুই মেয়ে তোমাকে সুস্থ করে তুলবে। হ্যাঁ হ্যাঁ মা, টুনটুন একদম ঠিক কথা বলেছে। মা মা, এখন ঘরে চলো, আমরা তোমার ক্ষততে ওষুধ লাগিয়ে দেব। এইভাবে দিন কাটতে থাকে। ওদের দুই কন্যার ভালোবাসায় টুনি ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। মা টুনটুন, মা হাসি, তোদেরকে আমি অনেক ভালোবাসি রে মা। আজ তোরা না থাকলে মনে হয় আমি পাগলি হয়ে রাস্তায় ঘুরতাম। ওভাবে তুমি কেন বলছো মা? তুমি আমাদের দুজনকে আশ্রয় না দিলে তো আমরা দুজন কখনোই তোমার মতো ভালো মা পেতাম না বলো। আর যদি আমরা দু বোন কোনো খারাপ পাখির হাতে পড়তাম, তাহলে আমাদের দুজনের কি যে হতো তা তো ঈশ্বরই ভালো জানেন। হয়েছে, আমার দুই মেয়ে এত পাকা আর কথা বলতে হবে না। চল, তোরা খেয়ে নিবি, চল। মা, ও মা, তুমি এভাবে কেন মন খারাপ করে আছো বলো তো? আমাদের মতো এত সুন্দর আর কিউট দুটো মেয়ে থাকতে তোমার কিসের এত মন খারাপ মা? মারে, তোদের নিয়েই তো আমার মন খারাপ রে মা। আমার তো এখনো একটা কাজ বাকি আছে, তোদের মা বাবাকে খুঁজে বের করার। হ্যাঁ রে মা, তোদের কি জঙ্গলের নাম মনে নেই? না মা, আমাদের কিছু মনে নেই। আর তুমি এত চিন্তা করো না তো, সৃষ্টিকর্তা চাইলে সব হবে। এখন আমরা তোমার মেয়ে, আর তুমি আমাদের মা, আর এর থেকে বেশি কিচ্ছু না মা। এখন এত চিন্তা করো না তো, চলো আজ আমরা একসঙ্গে ঘুরতে বের হবো। এইভাবে দিন কাটছিল। আর একদিন টুনটুন আর হাসির মা পুলিশ নিয়ে টুনির বাড়িতে আসে। এই দেখুন পুলিশ বাবু, এই দেখুন, এই পাগল আমার মেয়েদেরকে আটকে রেখেছে। আজ কতদিন হলো আমাদের মেয়েদেরকে আমরা খুঁজছি, কিন্তু ওদেরকে খুঁজেই পাচ্ছি না। তারপরে জঙ্গলবাসীদের কাছে শুনতে পেলাম ওরা এখানে। না না, তুমি ভুল ভাবছো। চুপ, একদম চুপ। পুলিশ বাবু ধরে নিয়ে যান এই টুনিকে। দাঁড়াও মা দাঁড়াও, তুমি ভুল ভাবছো। টুনি মা আমাদেরকে চুরি করেনি। আমি বলছি, তুমি শোনো সবটা। কি বলছিস কি রে মা তুই? এত কিছু হয়ে গেছে। টুনি বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাকে ভুল ভেবেছিলাম। না না বোন, আমি মন খারাপ করিনি। তোমরা তাহলে এবার তোমাদের মেয়েদেরকে নিয়ে যাও।
দাঁড়াও মা, তুমিও আমাদের মা, তাই তোমাকে ছাড়া আমরা কোথাও যাব না। চলো মা, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ হ্যাঁ মা, তুমি চলো, চলো আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো একাই থাকেন তাই না, তা চলুন চলুন আমাদের সাথে। এরপর টুনি, টুনটুন আর হাসির সঙ্গে ওদের গ্রামে চলে যায়।